দেখুন একটা বিষয় হচ্ছে যেটা আপনাদেরকে জানতেই হবে, অনেকেই বলছে যে সোলিং করে কি হবে, ডাইরেক্ট বালির উপর পলিথিন বিছিয়ে একটা ঢালাই করে দিলেই হয়ে যায়, তার উপর থেকে বেস ঢালাই করে দেবো, তার উপর থেকে টাই বিম ঢালাই করে দেবো। দেখুন আজকে আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে সোলিংটা কেন করা হয়। এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো বিষয় বলে ইগনোর করা যাবে না। ম্যাক্সিমাম লোকের বাড়িতে গোড়ায় গণ্ডগোল হয়ে যায়, সেটা আমি চোখে আঙুল দিয়ে দেখাবো। দেখুন প্রথম যে ভুলটা আমরা করি, গর্তটাকে তাড়াহুড়ো করে কেটেই বাড়ি তৈরি করতে আরম্ভ করে দিই, এটাই আমাদের প্রথম ভুল। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে, প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, যেটা আমাদের জানা দরকার। যেমন ধরুন একটা কথা বলি, গর্ত কাটার পর ধরুন আপনি একটা দুতলা বাড়িই করবেন, বেসিক দুতলা বাড়ি, এর বেশি করবেন না, 100 তলা নয়, দুতলা বাড়ি। এইগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের জানা দরকার। এই দুতলা বাড়ির সময় আপনি মাটি খোঁড়ার পরই সঙ্গে সঙ্গে তার উপর বালির সোলিং করি, সঙ্গে সঙ্গে ইটের সোলিং করি, সঙ্গে সঙ্গে ঢালাই করতে পারেন না। প্রথমে মাটিটাকে দুর্মুষ করতে হয়, মাটিটাকে খুব ভালোভাবে কম্প্যাক্ট করতে হয়। যেসব জায়গায় জল উঠে আসছে সেই সব জায়গায় কম্প্যাকশানটা ওইভাবে না করা গেলেও আপনাকে কি করতে হবে, পর্যাপ্ত ডেপথ পর্যন্ত খোঁড়ার পর ওয়াটারিং করে ভালোভাবে বালি দিয়ে সোলিং করতে হবে, এবং সোলিং করার পর ইটের সোলিং করে সেই জায়গাটাকে ইটের সোলিংয়ের যে ফাঁকের যে জয়েন্টে মর্টার আপনাকে ঢোকাতে হবে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ইটের সোলিং করে জাস্ট রেখে দেবো, তা করলে কিন্তু হবে না। ইটের সোলিংয়ের যে ফাঁকগুলো থাকে সেখানে মশলা দিয়ে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি গলন দেয়া, মিস্ত্রিরা বলে, মিস্ত্রিদের ল্যাঙ্গুয়েজে বললাম, ওইভাবে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই তার পরের দিন পিসিসি করা যাবে না। সেই ইটের সোলিংটাকে খুব ভালোভাবে জল দিয়ে 1 সপ্তাহ কিউরিং করলে ইটের সোলিংটা একটা স্ট্রেংথ অ্যাচিভ করে। ইটের সোলিংটা কেন করা হয় বলুন তো? তার প্রথম কারণ হচ্ছে ইটের সোলিংয়ের উপরে যে পিসিসিটা করব, পিসিসির কাজ কি, নিচে থেকে জলকে, রাইজিং ড্যামকে উপরে ওঠার হাত থেকে রক্ষা করা। অর্থাৎ সোলিংয়ের উপরে পিসিসিটা তখনই ভালো থাকবে যখন সোলিংটা নিজে শক্ত থাকবে। সোলিং যদি একে অপরের সাথে আঁটো সাঁটো না থাকে, সোলিং যদি লুজ থাকে, তার উপর যদি পিসিসি করেন, আর সেই সদ্য করা পিসিসির উপর যদি সদ্য ঢালাই হয়, তাহলে অত্যাধিক লোডে ইঁটগুলো যখন আপ ডাউনে অ্যাডজাস্ট করবে, তখন দেখা যাবে নিচের পিসিসিও ক্র্যাক নেবে, সাইমালটেনিয়াসলি পিসিসির উপরে থাকা বেসও ক্র্যাক নেবে। তাই সোলিংয়ের গুরুত্বটা বোঝার চেষ্টা করুন। সোলিংটা হচ্ছে আমাদের অনেকটা হচ্ছে ছাঁচের মতো। অর্থাৎ আমি যদি একটা কলম ঢালাই করি, কলমের শাটারিংটা যে ভূমিকাটা গ্রহণ করে, সেখানে সোলিংটা এক্ষেত্রে সেই ভূমিকাটা গ্রহণ করে। অর্থাৎ নরম মাটির উপরে যদি আমি একটা ঢালাইকে জমতে অ্যালাউ করি, তখন সেই ঢালাইয়ের ভারে নিচে থাকা বালি বা ইটের যদি আপ ডাউন মুভমেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ঢালাইয়ের মধ্যে কিন্তু মিনি ক্র্যাক ডেভেলপ করে, যেটা আপনারা খালি চোখে দেখতে পাবেন না। তাই প্রপার বাড়ি নির্মাণের প্রথম শর্ত হচ্ছে মাটি কাটার পর, দুর্মুষ করার পর, বালি ফেলার পর, সোলিং করে সোলিংটাকে মেজে দেওয়ার পর আপনাকে অন্তত 1 সপ্তাহ জল দিয়ে কিউরিং করে রেস্ট দিতে হবে, যেটা আপনারা কেউই করেন না। তাই ইঞ্জিনিয়ার কিংসু কুমার আপনাদেরকে হাতে ধরে শেখাতে চলে এলো। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন, যেটা মেন ব্যাপার। এবার অনেকে এখানে আমাকে রহস্য করে বলবে যে তাহলে দাদা আপনি যে ছকে বলছেন সেইভাবে বাড়ি করতে গেলে অন্তত 100 বছর লাগবে। দেখি একটা কথা বলি, আপনারা যদি যোগ বিয়োগটা ভালো করে শিখে যান, তাহলে বুঝবেন যে এই নিয়মে বাড়ি করলেও আপনি অন্তত 1 বছরের মধ্যে একটা ভালো বাড়ি নির্মাণ করতেই পারবেন। যে জিনিসে যত তাড়াহুড়ো করবেন সেই জিনিস আগে নষ্ট হবে। সোলিং করার পর 1 সপ্তাহ জল দিয়ে কিউরিং করে সোলিং হার্ড হলো, পিসিসি করলেন, পিসিসিটাকেও 1 সপ্তাহ জল দিয়ে কিউরিং করলেন, পিসিসি হার্ড হলো, তারপর কভার ব্লক রেখে তারপর মেন বেসের প্রিপারেশন শুরু হবে। এই পর্যায়ে যে 14টা দিন চলে যায়, এই 14টা দিনে আপনারা কি করবেন? আপনারা একে অপরের মুখের দিকে চেয়ে থাকবেন না। আপনারা এই সময় যেটা করতে পারেন, আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের যে রড বাইন্ডিংয়ের ব্যাপারগুলো রয়েছে, কলমের খাঁচা তৈরি করা, বেসের খাঁচা তৈরি করা, এইগুলোর দিকে আপনারা নজর দেবেন। অনেক জায়গায় দেখা যায় কি যে পিসিসির উপরে কভার ব্লক দোকানে কিনতে পাওয়া যাচ্ছে না, আপনাদেরকে 3 ইঞ্চি কভার ব্লক বানিয়ে নিতে হবে। ওই সময় আপনারা সেইগুলো চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? তাই আলাদা করে এইখানে আর
এই সব কথাগুলো বলবেন না যে দাদা ওই সময়গুলো আমরা বসে থাকবো। আমরা দেখো বাড়িটা সারা জীবনের জন্য বানাচ্ছেন, আপনাদের অনেকগুলো সাইট থাকে, একটা সাইটে যখন প্রপার ইঞ্জিনিয়ারিং থিওরি মেনে কাজকর্ম হবে তখন সেই জায়গায় রেস্ট দেওয়ার জন্য বাকি সময়টা আপনারা অন্যান্য সাইটে অন্যান্য কাজে ব্যস্ত থাকবেন। প্রথম কথা হচ্ছে এটা মালিক পক্ষদেরকেও বললাম এই বিষয়ে আপনারা সচেতন থাকুন। এবার যেটা ব্যাপার, টাই বিম করার আগেই কদিন আগে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে গিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে দাদা অ্যাপয়েন্টমেন্টে আপনি শুধু এটুকু বলে দিন যে টাই বিমের নিচে সোলিং দেওয়ার কি আদৌ প্রয়োজনীয়তা আছে। প্রথম কথা হচ্ছে টাই বিম গ্রাউন্ড লেভেলে আপনি যখন দিচ্ছেন তখন সর্বদা একটা কথা বলি, আমরা খরচা বাঁচানোর জন্য কি করি, একটা ইটের সোলিং করে দিয়ে তার উপর টাই বিম চাপাই। এটা কিন্তু সঠিক নিয়ম নয়। টাই বিম করতে গেলে গ্রাউন্ড লেভেলেও যদি আমি টাই বিম দিই আমাদেরকে সেখানে ব্রিক ওয়ার্ক করতে হবে। ব্রিক ওয়ার্ক কীরকম, ঠিক ম্যাসনারি স্ট্রাকচারে যেরকম ব্রিক ওয়ার্ক হয় এই যে ছবিটা দেখাচ্ছি এই রকম, অর্থাৎ নিচে আপনার কিন্তু 25, 20, 15 এইভাবে ধাপে ধাপে আপনাদেরকে কিন্তু ব্রিক ওয়ার্ক করতে হবে। অর্থাৎ টাই বিমটা গ্রাউন্ড লেভেলে যে দিচ্ছেন সেই গ্রাউন্ড লেভেলের নিচে অন্তত 2-3 ফুট খুঁড়ে সেখান থেকে ব্রিক ওয়ার্ক করার পর গ্রাউন্ড লেভেল পর্যন্ত ব্রিক ওয়ার্ক থামানোর পর সেখানে টাই বিম দিতে পারলে সেটা হবে প্রপার টাই বিম দেয়া। কিন্তু আমরা অনেকেই বাড়ির বাজেট কমানোর জন্য সেটা না করে আমরা সোলিং দিয়ে ছেড়ে দিই। এখানেও একটা ভুল হয়, সোলিংটাও যখন দিচ্ছেন আপনাদের ভাষায় যেটাকে গলন দেওয়া বলে আপনারা দিচ্ছেন না, শুধু ইটগুলোকে লোক দেখানোর মতো বসিয়ে রেখে তার উপর বলছেন দুদিক থেকে পাটা লাগিয়ে টাই বিম ঢেলে দেবো। এই ফাঁকিবাজিগুলো করে ক টাকা আপনারা বাঁচান। হ্যাঁ মানলাম যদি টোটাল সোলিংটা আমার 1000 স্কোয়ার ফিটের একটা বাড়ি, একটা লেবার মিস্ত্রি যাবে কি 2টো লেবার মিস্ত্রি যাবে, যাক না, পার্টি তার জন্য পয়সা দেবে এবং পার্টি যদি না দেয় পার্টির কাছ থেকে জোর করে নেবেন। কিন্তু এইটুকু পার্টিকে সচেতন করবেন আপনারা মিস্ত্রিরা যে এই সোলিংটাকে যদি আমি না মাজি বা জয়েন্টে যদি মশলা না দিই এবং সোলিংটা তাহলে একেনে তো হলো না, আলাদা আলাদা সেই হারমোনিয়ামের রিডের মতো হয়ে গেল। অর্থাৎ যে সোলিংটা আপনি ইটটাকে পরপর বিছিয়ে রেখেছেন তার উপর দিয়ে যদি হাঁটতে আরম্ভ করেন দেখবেন হারমোনিয়ামের রিড টেপার মতো একটা ইটের সাপেক্ষে অন্য ইটটা উঁচু নিচু হয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখুন তো তার উপর যখন টাই বিমটা চাপবে তখন টাই বিমটা কি সঠিক ইউনিফর্ম আকারে তৈরি হবে, না নিচের দিকটা ওরকম আপ ডাউন একটা সাইনোসডিয়াল কার্ভের মতো একটা সমুদ্রের ঢেউয়ের মতো লুক হবে, যেটা খালি চোখে দেখে মনে হয় সোজাই আছে কিন্তু বাস্তবে সোজা থাকে না। আমি যতটা সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি এতটা সহজভাবে কেউ বোঝাবে না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাই সোলিং করার প্রথম শর্ত হচ্ছে সোলিংয়ে গলন দেয়া। নট অনলি দ্যাট, গলন অর্থাৎ মটার জয়েন্ট দেওয়ার পর জল দিয়ে কিউরিং করে সোলিংকে হার্ড হতে দেয়া। এটা এনশিওর করা, যেহেতু ওটা একটা শাটারিং বললাম না, সোলিং ইজ জাস্ট লাইক এ শাটারিং প্লেট। অর্থাৎ শাটারিং প্লেট মাটির নিচে তো সেইটাকে আর কোনোদিন খুলে বার করা হয় না, মাটির মধ্যে সোলিং থেকে যায়। তাহলে সেই সোলিংটা যদি নিজেই হার্ড না থাকে তাহলে তার উপর থাকা বিষয়টা কি করে হার্ড হবে। অর্থাৎ যে ছাঁচে মানে আমাদের কংক্রিট হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখবো সেই পাত্রে আকার ধারণ করবো। তাহলে নিচের সোলিং যদি টাল হয় তাহলে টাই বিমটাও অটোমেটিক্যালি টাল হবে। তো টাল টাই বিম লোড ডিস্ট্রিবিউশন করতে পারবে না, অটোমেটিক্যালি আপনার বাড়ি দুর্বল হবে। এই যুক্তিটা অনেকে মনে করে যে দাদা একইভাবে ভিডিওর যেটা শেষ পার্ট খুব ইম্পর্টেন্ট, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সোলিং, যেটা ছোটোখাটো বিষয় বলে ভুল করলে পস্তাবেন। মেঝেতে সোলিং করব কি না, আমার অনেক প্রজেক্টে পার্টিরা পয়সা বাঁচানোর জন্য আমাদেরকেই বলে এবং আমরাও করতে বাধ্যই, তাদেরকে বোঝাতে পারি না বলে আজকে ভিডিও বানালাম যাতে এই ভিডিওটা দেখে তাদের মনে এই প্রশ্নটা আসে যে এই ভুল আমি করব কি করব না। সেটা হচ্ছে যে আগেকার দিনে কি হতো, সোলিং করার পর 2.5 ইঞ্চি 1/2 ইঞ্চি কুচি পাথর দিয়ে ঢালাই করে মেঝে করে দেওয়া হতো এবং সেই মেঝের বাড়ি দীর্ঘদিন লাস্টিং করছে। কখনো কখনো দেখা যায় প্রচুর আট ফাটার মতো চারিদিকে ফেটে গেছে। এবার এখানে কি আমরা বলি যে প্রথম কথা হচ্ছে ওই যে সোলিং মেঝেতে না দেওয়ার প্রবণতা এখন চলে এসেছে যে বালি ফেলে পলিথিন দিয়ে ঢালাই করে দেবো। বালি ফেলে পলিথিন দিয়ে ঢালাই করে দিলে সেই বালির উপর কিন্তু সেই ঢালাইটার উপর যখন ঢালাই করছেন বা ঢালাইয়ের পরের দিন হাঁটাহাঁটি করছেন বালির অ্যাডজাস্টমেন্ট হওয়াতে কিন্তু আপনার ওই সোলিং না থাকার কারণে ওই ঢালাইয়ে কিছু ক্র্যাক সেই দিনই ডেভেলপ করে যায়, যার কারণে 5-10 বছর বাদে সেই ফাটলগুলো বড় আকার ধারণ করে ফেটে যায়। পরে আপনি টাইল করছেন, মার্বেল ফ্লোরিং করছেন, ফেটে যায় এইরকম।
তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে এই শিক্ষাটা পান, সোলিং কোনো ফালতু বিষয় নয়। সে আপনি চেম্বার ঢালাই করলে চেম্বার সেপটিক ট্যাঙ্কের নিচেও সোলিং দিয়ে ঢালাই করতে হবে, টাইবিম করলেও নিচে সোলিং থাকতে হবে, বেসের নিচেও সোলিং থাকতে হবে। শুধু বালির উপর পলিথিন বিছিয়ে পিসিসি করলে হবে না। আর শুধু সোলিং নয়, সোলিংয়ের ইটের জয়েন্টে মোটর ওয়ার্কস করাটা আপনাদেরকে মানতে হবে। এবং শুধু তাই নয়, কিউরিং করে সেই সোলিংকে প্রপার স্ট্রেংথ গেন করার টাইমও দিতে হবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। এটা প্রপার ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিংগুলো আমরা জানি না বলে আমাদের বাড়ি ভালো হয়। পরে আমরা বলি যে ঘর বাড়ি তো সামান্য ব্যাপার, সবাই করে না। এর পিছনে বহুত রহস্য রয়েছে, যে বিষয়ে কুমারদার সিভিল ক্লাস বলে যে চ্যানেলটা, সেটা মার্চে লঞ্চ করব। আবার ফেব্রুয়ারিতে অফিস উদ্বোধন হতে যাচ্ছে একটি। তারপর সেই অফিস থেকে সরাসরি কুমারদার সিভিল ক্লাসের ভিডিও ছাড়া হবে। যারা আমার ছাত্র হতে চাও, যারা সিভিলের বিষয়ে দুর্দান্ত নলেজ করতে চাও, তাদেরকে বলছি কুমারদা তোমাদেরকে বাংলা ভাষায় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমন কিছু ক্লাস দেবে যেটা পশ্চিমবাংলার কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ দিতে পারছে না। মনে থাকবে তোমাদের, তাই অপেক্ষা করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।